দিদি গো, তোমার একটা চিঠি এসেছে। চিঠি? মালতীর কথাই একটু অবাকি হলো সায়নী। আজকাল এই মোবাইল আর ইমেলের যুগে চিঠি কে পাঠায়? মালতীকে সায়নী বলল চিঠিটা নিয়ে আসতে। মালতী চিঠিটা আনতে তার দিকে এক ঝলক তাকিয়ে সায়নী বুঝতে পারল ওটা চিঠি মানে আসলে একটা আমন্ত্রণপত্র। নিশ্চয় কোনো স্কুল বা কলেজের বার্ষিক অনুষ্ঠান রয়েছে। আজকাল লোকে সাধারণত ফোনে বা মেল করে আমন্ত্রণ জানায়। আজকে হঠাৎ আবার পত্রের মাধ্যমে আমন্ত্রণ দেখেই বেশ কৌতূহল হলো সায়নের। তাড়াতাড়ি খামটা ছেড়ে পত্রটা চোখের সামনে মেলে ধরতেই চমকে উঠল সে। একটি নামী বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। আমন্ত্রণপত্রটা টেবিলে রেখে এক গ্লাস জল খেলো সায়নী। মালতী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের চিঠি গো দিদি? সব ঠিক আছে তো? হ্যাঁ রে, একটা সেমিনারে যাওয়ার জন্য ডেকেছে। ও, তা তোমার মুখটা অমন ধারা লাগছে কেন? কই কিছু না তো, তুই কাজে যা। মালতী চলে গেল। আমন্ত্রণপত্রটা আরও একবার চোখের সামনে মেলে ধরল সায়নী। আচমকা তার চোখের সামনের কালো অক্ষরগুলো ঝাপসা হতে হতে মিলিয়ে গিয়ে ফুটে উঠল একটা সাদা কালো ছবি। শুনেছিস, এই বছর আমাদের ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল সেমিনারে নাকি স্টুডেন্টরাও পেপার সাবমিট করতে পারবে। স্টুডেন্টরা মানে প্রত্যেক সেমিস্টার থেকে 2 জন করে মোট 4 জন। তার আগে পেপার বিএম স্যারের কাছে জমা দিতে হবে। বিএম স্যার পড়ে সিলেক্ট করবেন। হ্যাঁ শুনলাম তো, তুই দিচ্ছিস? না না, পাগল নাকি? কত কঠিন কঠিন জিনিস লিখতে হবে। সায়নী জ্বর হওয়ার জন্য কদিন ক্লাসে আসতে পারেনি, তাই সেমিনারের ব্যাপারে সে কিছুই জানতো না। এইমাত্র সহপাঠীদের কথোপকথন কানে লাগতেই সে উঠে গিয়ে জানতে চাইল ব্যাপারটা। সায়নী বরাবরই একটু মুখ চড়া, তাই সে গিয়ে কথা বলাতে বাকিরা একটু অবাক হলেও সবাই আগ্রহ নিয়ে পুরো বিষয়টা জানালো তাকে। আসলে সায়নী মুখচড়া হলে কি হবে, পড়াশোনাতে যথেষ্ট ভালো। ক্লাসে তার আর কুণাল বলে একটি ছেলের মধ্যে প্রথম স্থান নিয়ে প্রতিযোগিতা চলে। মুখচড়া স্বভাবের জন্য প্রথম সেমিস্টারে সহপাঠী থেকে শুরু করে শিক্ষকরা অবধি তাকে বিশেষ নজর করতো না, কিন্তু সেমিস্টার শেষে দুর্দান্ত রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল সে। সেই থেকে এখন অনেকেই তাকে বেশ পছন্দ করে, প্রয়োজনে সাহায্যও চায়। আজকে তাই সেমিনার সম্বন্ধে বিস্তারিত বলে সাবিনা জানতে চাইল, তুই কি অংশ নিবি? ভাবছি। আর তোরা? ওরে বাবা, আমরা এত কঠিন জিনিস পারবো না। তোরা না নিলে আমি একলা কি করে নিই? সমস্যার সমাধান হয়ে গেল সেদিনই। তখন অবধি একটাও পেপার জমা না পড়ায় বিএম স্যার ক্লাসে খুব বকাঝকা করে বললেন আগামী বুধবারের মধ্যে পেপার জমা দিতে। সায়নী মহা উৎসাহে পড়াশোনা শুরু করলো। অনেক খেটে খুঁটে শেষমেশ পেপারটা জমা দিল সে। বিএম স্যার তার পেপারটা দেখেই চমকে গেলেন। এটা তুমি লিখেছো নিজে? হ্যাঁ স্যার। কেন? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো সায়নী। বিএম উচ্ছ্বাসের সঙ্গে বলে উঠলেন, আমি ভাবতে পারছি না একটা পিজির স্টুডেন্ট এত পরিণত একটা পেপার লিখতে পারে বলে। দুর্দান্ত লিখেছো। আমি নিশ্চিন্ত গেস্টরাও চমকে যাবেন। অবশেষে সায়নী আর কুণালের নির্বাচন হয়ে গেল 4th সেমিস্টার থেকে। কুণালের পেপারে স্যারকে বেশ কিছু সংশোধন করতে হয়েছিল, কিন্তু সায়নীর কিচ্ছু করতে হয়নি। শনিবার দিন স্যার বললেন ওদের অপেক্ষা করতে। সোমবার সেমিনারের আগে ওদের একবার ট্রায়াল করাবেন। যতই হোক এত বড় সেমিনারে এই প্রথম প্রত্যক্ষভাবে অংশ নেবে ওরা। শনিবার ক্লাস করবে বলে 9:30তেই কলেজে চলে গিয়েছিল সায়নী, কিন্তু ওই দিন ক্লাস হলো না। সায়নী আর কুণাল অপেক্ষা করতে লাগলো ট্রায়ালের জন্য। বেলা 11টা নাগাদ হঠাৎ করে অর্ণিকা বলে একটি মেয়ে বিএম স্যারের কেবিনে ঢুকে গেল। অর্ণিকা খুব ধনী পরিবারের মেয়ে, সেই সঙ্গে অপূর্ব সুন্দরী। পড়াশোনায় মধ্যম মানের হলেও এই বিশ্ববিদ্যালয়ে ওকে চেনে না এমন কেউ নেই। অর্ণিকাকে ওই সময় স্যারের কেবিনে ঢুকতে দেখে বেশ অবাক হলো সায়নীরা।
কুণাল বলল, ওর হাতের কাগজটা কি ছিল বলতো? আজকে পেপার দেখাতে এসেছে নাকি? ডেট তো পেরিয়ে গিয়েছে। কে জানে, আমাদের তো সিলেকশন হয়ে গিয়েছে, এবার ওকে স্যার নিলে নেবেন, বলল সায়নী। ওরা অপেক্ষা করতে থাকলো স্যারের কেবিনের বাইরে। প্রায় 2টার সময় কেবিনের দরজা খুলল। ততক্ষণে সেকেন্ড সেমিস্টারের নির্বাচিত দুজনও এসে গিয়েছে। ওরা স্যারের কেবিনে ঢুকে দেখলো অর্ণিকা একটা চেয়ারে বসে রয়েছে। ওরা 4জন ঢোকার সঙ্গে সঙ্গে বিএম স্যার একটা অপ্রস্তুতের হাসি হেসে সায়নীর দিকে তাকিয়ে বললেন, সায়নী রে, তোর পেপারটা এবার রাখতে পারছি না। তোর পেপারটা আসলে অতটা স্ট্যান্ডার্ড নয়। বিভিন্ন দেশের স্কলাররা আসবেন তো, তাই। স্যার আরও কিছু বলতে যাচ্ছিলেন, সায়নীর আর কিছু যেন কানে ঢুকছিল না। পা দুটো কেঁপে উঠছিল। সেই সকাল 9:30 থেকে বেলা 2টো অবধি এই কারণে অপেক্ষা করছিল সে। সেদিন তো স্যার বললেন পেপারটা ভালো হয়েছে, তাহলে আজকে কি হলো? বাইরে বেরিয়ে সে দাঁড়িয়ে পড়ল করিডোরে। চোখ দুটো জলে ঝাপসা হয়ে এসেছে। পেছন থেকে হঠাৎ অর্ণিকার এক সঙ্গীর গলা শুনতে পেল, তোকে কেউ হারাতে পারবে না জানতাম। সায়নী পিছন ফিরে দেখলো কখন যেন অর্ণিকা আর তার এক সঙ্গী এসে দাঁড়িয়েছে করিডোরে। অর্ণিকার মুখে বিদ্রুপের হাসি। সেমিনারের দিন সায়নী নির্বাক দর্শকের চেয়ার থেকে দেখেছিল অহংকারী অর্ণিকার অহংকারকে শাস্তি। আজ বহু বছর পর নিজের বিশ্ববিদ্যালয়ে এসে দাঁড়িয়েছে সায়নী। সে ভেবেছিল এই আমন্ত্রণটা প্রত্যাখ্যান করবে, কিন্তু শেষমেশ মত পাল্টায়। আজ সায়নী তুলনামূলক সাহিত্যের ক্ষেত্রে এক সুপরিচিত নাম। তার লেখা বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। দেশ বিদেশ থেকে সে আমন্ত্রণ পায় বক্তৃতা দেওয়ার জন্য। সেদিন তাকে অন্যায়ভাবে সুযোগ না দেওয়া হলেও তার যোগ্যতা ছিল বলেই সুযোগ নিজে তাকে খুঁজে নিয়েছে। কিন্তু সেই অপমান, সেই কষ্ট আজও যেন সায়নের বুকে টাটকা। আজ নিজের প্রাক্তন বিশ্ববিদ্যালয়ে নিজের প্রাক্তন ডিপার্টমেন্ট আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের প্রধান বক্তা সে। 3 দিন ব্যাপী এই সেমিনারের শেষ দিনে 4জন শিক্ষার্থী নিজেদের পেপার প্রেজেন্ট করলো। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর তারা সায়নীকে এসে প্রণাম করলো। কেঁপে উঠল সায়নী। সেমিনার শেষে হঠাৎ বিএম স্যার এলেন সায়নীর কাছে। প্রণাম করলো সায়নী। স্যার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, আরও বড় হও। তারপর স্যার সায়নীর দিকে তাকিয়ে বললেন, তোকে কিছু বলার ছিল। হ্যাঁ স্যার বলুন। পরের মাসে আমার রিটায়ারমেন্ট। তার আগে তোর কাছে ক্ষমা না চাইলে আমি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব। ক্ষমা? কিসের জন্য স্যার? অবাক হলো সায়নী। স্যার বললেন, একদিন এই সেমিনার থেকেই তোকে অন্যায়ভাবে বাদ দিয়ে দেওয়ার জন্য ক্ষমা করে দিস আমাকে। চমকে উঠল সায়নী। স্যার বলে গেলেন, আসলে সেদিন হেডফোন করে বললেন ওনার মতে অর্ণিকার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, তাই ওকে সুযোগটা দেওয়া উচিত। অন্যান্য মধ্যবিত্ত বাড়ির মেয়েরা তো মাস্টার্স শেষ করে বিয়ে করে নেয়, সংসার আর আমি সবটাই জানি স্যার। এই কথাগুলো আজকে বলা নিষ্প্রয়োজন। আর যুক্তি দিতে মধ্যবিত্ত বাড়ির মেয়েদের কাঠগড়ায় নাই বা তুললেন। স্যারের কথার মাঝেই কথাগুলো বলে উঠল সায়নী। এবার চমকে উঠলেন স্যার। বললেন, তুই সবটা জানিস? হ্যাঁ স্যার। কুণাল ছিল একটা ছেলে, তার উপর ইউনিয়ন করত। ওকে বাদ দিলে অনেক ঝামেলা পোহাতে হতো। আমি একে মেয়ে, তার উপর মুখ চড়া, খুব সাধারণ একটা মেয়ে। আর অর্ণিকার আসল ব্যাপারটাও আমি জানি স্যার। আলতো করে হাসলো সায়নী। অর্ণিকার সঙ্গে তখনকার হেড অব দ্য ডিপার্টমেন্টের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কুণালের থেকেই পরে জেনেছিলাম ছিল সায়নী। স্যার সায়নীর হাত দুটো ধরে বললেন, বিশ্বাস কর, আমি এটা করতে চাইনি। কিন্তু সায়নী বলল, আপনি আমার গুরুজন, আমার শিক্ষক। আমার কাছে আপনার ক্ষমা চাওয়া মানায় না। তবে একটা আশীর্বাদ করবেন স্যার। আশীর্বাদ? কি আশীর্বাদ? অবাক গলায় জানতে চাইলেন স্যার। সায়নী আলতো হেসে বলল, আমিও তো একজন শিক্ষক। শিক্ষক হিসেবে যেন চিরটা কাল মেরুদণ্ডটা সোজা রেখে চলতে পারি। পক্ষপাতের কালো পর্দা যেন আমার চোখকে কোনোদিনও না ডেকে দেয়।
প্রাক্তন ছাত্রীর কথাটা শুনে হঠাৎ চোখগুলো জলে ভরে উঠল পৌর অধ্যাপকের।